বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। কাবুল বিমানবন্দরে অব্যাহত বিশৃঙ্খলার মধ্যে গোলাগুলি, একজন নিহত। তালেবান বলছে 31শে অগাস্টের মধ্যেই বিদেশিদের উদ্ধার অভিযান শেষ করতে হবে। অন্য হাজারো মানুষের মতো কাবুল ছাড়ার চেষ্টা করছেন একজন বাংলাদেশি প্রকৌশলীও। খুবই কম অপশন আছে, এয়ারপোর্টে হাজার হাজার লোক বসে আছে, আপনি যেতেই পারবেন না নর্মালি। যেটা আমার অন্যান্য কলিগ যারা গেছে তারা পাকিস্তান এম্বাসি হয়ে যায়, এখন পাকিস্তান এম্বাসি করে কি ওদের ট্রান্সপোর্টে এয়ারপোর্টে পৌঁছে দেয়। বাংলাদেশে 18 বছরের কম বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত, আর বাংলাদেশে প্রশাসন সমিতির বিবৃতিতে রাজনৈতিক দুর্বৃত্ত এই শব্দ দুটির প্রয়োগ নিয়ে আওয়ামী লীগে অসন্তোষ। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিও ছাড়াও বিবিসি বাংলার এই অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। আফগানিস্তান ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে হুড়োহুড়ি বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে এবং বিমানবন্দরের একটি প্রবেশ পথে অজ্ঞাত পরিচয় বন্দুকধারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে আজ। সে সময় একজন আফগান রক্ষী নিহত হয়েছে এবং অপর 3 জন আহত হয়েছে। বলা হচ্ছে জার্মান এবং মার্কিন বাহিনীও এই ঘটনায় জড়িত ছিল। কিভাবে এই গোলাগুলি শুরু হয়েছিল তা এখনও পরিষ্কার নয়। গত সপ্তাহান্তের পর থেকে এ পর্যন্ত কাবুল বিমানবন্দরের আশপাশে অন্তত 20 জন লোক নিহত হয়েছে। এদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়ে এবং পদদলিত হয়ে মারা গেছে। ওদিকে তালেবান জানিয়েছে তারা পশ্চিমা দেশগুলোকে তাদের নাগরিকদের উদ্ধার অভিযান চালাতে 31শে অগাস্ট পর্যন্ত যে সময়সীমা বেঁধে দিয়েছিল সেটি আর বাড়ানো হবে না। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গত 1 সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে। হাজার হাজার আফগান এবং বিদেশি নাগরিক মরিয়া হয়ে আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছেন। ব্রিটিশ বাহিনীর দোভাষী হিসেবে কাজ করতেন এমন একজন আফগান তার স্ত্রী সন্তান নিয়ে বসে রয়েছেন কাবুল বিমানবন্দরে। তাকে কাবুল থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য তিনি আকুল আবেদন করছিলেন। কাবুল বিমানবন্দরে অপেক্ষারত আফগান এই অনুবাদকের ভাষা ছিল এরকম: আমরা নরকের ভেতরে রয়েছি। ব্রিটিশ সরকারকে বলছি যে আমি তোমাদের জন্য কাজ করেছি, তোমাদের সাথে সব জায়গায় গেছি, ভয়ঙ্কর বিপজ্জনক জায়গাতেও আমি তোমাদের সাথে ছিলাম। আমি ব্রিটিশ সরকারের কাছে খাবার চাই না, আশ্রয় চাই না। দয়া করে তোমরা এই নরক থেকে আমাকে শুধু বের করে নিয়ে যাও। এভাবেই আকুতি করছিলেন ওই আফগান দোভাষী। কাবুলে আফগান টেলিফোন কোম্পানিতে গত 18 বছর ধরে কাজ করেন বাংলাদেশের প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান। ঘণ্টা 2 আগে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিবিসি বাংলাকে বলেন যে বর্তমান অনিশ্চিত পরিস্থিতিতে আফগানিস্তান ছাড়ার জন্য তিনি উদ্গ্রীব এবং তার জন্য নানাভাবে তিনি চেষ্টা করছেন। না, আমরা আসলে এখন আসলে সবাই আমরা যারা এখানে আছি, আমার সঙ্গে আরো বাংলাদেশি কলিগ আছে 6 জন একই সঙ্গে থাকি আমরা একই কম্পাউন্ডে, এবং যাদের সঙ্গে কথা হয়েছে তারা সবাই যাওয়ার জন্য আসলে চেষ্টা করছে। এখানে আমি যদি আরো যোগ করি তাহলে বলতে হবে যে আসলে আমার ব্যক্তিগতভাবে বা আমাদের এই কোম্পানিতে যারা আছে তাদের নিরাপত্তার কোনো সমস্যা নেই। দ্যাট ওয়াজ কমপ্লিটলি এনশিওর্ড, এবং আমাদের কোম্পানি আমি বলবো সর্বোচ্চ নিরাপত্তা আমাদের দিয়েছে। এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আর আমাদের কিভাবে নিরাপত্তা দিচ্ছে আপনাকে? আমাদের নিজস্ব তো নিরাপত্তা কর্মী আছেই, তাছাড়া আমাদের এদের সঙ্গে সরকারের বা যে যারা ক্ষমতায় আছে যখন ছিল বা এখন যারা আছে তাদের সঙ্গে নিশ্চয়ই একটা লিয়াজও রক্ষা করে, ফলে আমাদের কখনোই কোনোদিন সমস্যা হয়নি। আমি দীর্ঘদিন এখানে আছি, তো আমরা এখন তো পরিস্থিতি ধরেন এতদিন হয়নি, কিন্তু এখন যে পরিস্থিতি সবাই খুব ভয় পাচ্ছে যে কি অবস্থা হয়। এখনো সরকার হয়নি, গত 8 দিন ধরে আফগানিস্তানে কোনো সরকার নেই, পুলিশ রাস্তায় নেই, যোদ্ধারা দেখছে রাস্তাঘাটের নিরাপত্তা। সেটা নিয়ে কোনো ধরনের কোনো উদ্বেগ কি আপনাদের হচ্ছে নাকি? না, এটা আমরা উদ্বিগ্ন হতাম, কিন্তু আমাদের যে স্বাভাবিক কার্যক্রম, আমরা হয়তো যারা বিদেশি আছি তারা হয়তো বাইরে যাই না বা যেতে পারি না,
কিন্তু যারা স্থানীয় তারা কিন্তু আমাদের স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছে। ইভেন ফিল্ড মার্কেটিং বা ফিল্ড মেইনটেনেন্স টিমও কাজ করতেছে, এবং তারা তো আমাকে মানে রিপোর্ট করে দিন শেষে বা কাজের জন্য তারা আমাকে কখনো এরকম কোনো ঘটনার কথা বলেনি যে আমরা যেতে পারবো না বা যাব না, এখানে সমস্যা। তো আপনি ফিরে যাওয়ার চেষ্টা করছেন কেন তাহলে? আমি ফিরে যাওয়ার জন্য একটু আগে আপনি যেটা বললেন যে আসলে এটা তো সরকার নেই, ভলেটাইল সিচুয়েশন, কখন কি ঘটে কোন দিকে মোড় নেই এটা তো আমরা জানি না। তারপর সরকার গঠন হওয়ার পর আসলে এর মানে কর্মকাঠামো কেমন হবে, তারা কিভাবে পরিচালনা করছে, তারা আমাদের জন্য মানে নিরাপত্তার হুমকি হবে কিনা এটা তো আমরা আসলে এখনো জানি না। এটা খুবই প্রাথমিক অবস্থা। এই অবস্থায় আসলে সম্পূর্ণভাবে বুঝতে পারছি না আমরা আসলে কি হবে না হবে। একটা অনিশ্চয়তা থেকে আপনারা যাওয়ার চেষ্টা করছেন, ফেরার চেষ্টা করছেন দেশে। তো কিভাবে ফিরবেন? এয়ারপোর্টের যে অবস্থা আমরা দেখছি কয়েকদিন ধরে, মানে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হচ্ছে, ভিড় করছে। ফেরাটা আসলে আমি বলি আমাদের সঙ্গে প্রায় শখানেক অন্যান্য দেশের ন্যাশনাল কাজ করতো, অলমোস্ট সবাই চলে গেছে, তাদের দেশ তাদেরকে নিয়ে গেছে, মানে বিশেষ ভাবে অথবা অন্য কোনো ভাবে ট্যাগ করে নিয়ে চলে গেছে। আমরাই এখন ঝুলে আছি। আমাদের জন্য আমাদের কোম্পানিও যথেষ্ট প্রচেষ্টা করছে। তারা প্রথম থেকেই আমাদের 16 তারিখের টিকিট ছিল, ওটা ক্যান্সেল হওয়ার সঙ্গে সঙ্গেই তারা মানে চার্টার করার চেষ্টা করছে, কিন্তু আসলে এখানে অনুমোদনই পাচ্ছে না। আপনি বুঝতেই পারছেন এয়ারপোর্টের কথা। তারপরে এখন অন্যভাবে ওরা আমাদেরকে ইভালুয়েট করার চেষ্টা করছে, এবং আমাদের সরকার যে আছে, আমি নিজেও কথা বলেছি আমাদের পাকিস্তান মানে হাই কমিশনার মহোদয়ের সঙ্গে, তারপর বাংলাদেশ দূতাবাসের সাথে আপনি কথা বলেছেন পাকিস্তান এবং তাশখান্দে। জি আমার মনে হচ্ছে যে তারা একটা ওয়ে আউট বাইর করবে। আমার কিভাবে আপনারা যেতে পারেন, মানে কি তারা ওয়ে আউট মানে বের করতে পারে? ওয়ে আউট মানে কি, এইখান থেকে যদি যেতে হয় আসলে খুবই কম অপশন আছে আমাদের কাছে। আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে কি, আপনি তো শুনেছেন এয়ারপোর্টে মানে হাজার হাজার লোক বসে আছে, মানে আপনি যেতেই পারবেন না নর্মালি। যেটা আমার অন্যান্য কলিগ যারা গেছে তারা এখানে পাকিস্তান এম্বাসি হয়ে যায়। এখন পাকিস্তান এম্বাসি করে কি ওদের ট্রান্সপোর্টে এয়ারপোর্টে পৌঁছে দেয়। মানে সুনির্দিষ্ট এখনো পর্যন্ত আপনারা জানেন না যে কিভাবে আপনারা ফিরতে পারেন, তাই তো? মানে এটা তো আসলে মানে কি বলবো, এটা মানে যোগাযোগ দেখে মনে হচ্ছে যে মানে আমার দেশ এবং আমার কোম্পানি দুটোই খুবই প্রচেষ্টা চালাচ্ছে। বিশ্বাস করি যে এই সপ্তাহের মধ্যে আমাদেরকে তারা ইভালুয়েট করবে। তো এমনিতে কাবুলের পরিস্থিতি কি? 8 দিন হয়ে গেল তালেবানের কাছে কাবুল ফল করেছে, প্রায় 8-9 দিন হয়ে গেল। তালেবানের কাছে আমার আসলে মানে বাইরে আমি আসলে মানে এই দীর্ঘদিন চাকরি করলেও বাইরে আসলে আমার যাওয়া হয় না তেমন। বিদেশি হিসেবে আমরা খুবই মানে কি বলবো, মানে খুবই নিয়ন্ত্রিত মানে ভাবে যাতায়াত করতাম আমরা। মানে খুবই নিয়ন্ত্রিত যাতায়াত ছিল আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ছাড়া আমরা কখনো বের হতাম না। একটা থমথমে ভাব আছে এখানে। থমথমে ভাব মানে কি, একটা স্থানীয়দের মধ্যে একটা অনিশ্চয়তা আছে। যদিও ওদের মধ্যে মানে আমাদের যে রিজিওনাল বা আঞ্চলিক যে অফিসগুলো আছে আমাদের, তারা বলছে যে আস্তে আস্তে এটা মানে বেশ স্বাভাবিক হয়ে যাচ্ছে। তারা দেখলাম যে স্বাভাবিক কাজকর্ম অলরেডি শুরু করে দিয়েছে। কিন্তু আসলে সরকার না থাকলে যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মোহাম্মদ কামরুজ্জামান বলছিলেন কাবুল থেকে। বাংলাদেশে নির্বাচন কমিশন 18 বছরের নিচের বয়সী অর্থাৎ শিশুদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বয়সের অর্ধ কোটিরও বেশি শিশুর তথ্য কিভাবে সংগ্রহ করা হবে সে ব্যাপারে নির্বাচন কমিশন এখনও কোনো পদ্ধতি ঠিক করতে পারেনি। নির্বাচক পর্যবেক্ষকদের অনেকে শিশুদের তথ্য সংগ্রহের বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন। তারা বলছেন যে স্কুল ব্যবস্থার বাইরে থাকা শিশুদের বয়স সঠিকভাবে যাচাই করা প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা কাদির কল্লোল। 18 বছরের নিচে বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার চিন্তার কথা নির্বাচন কমিশন বলে আসছে 1 বছরেরও বেশি সময় ধরে। এখন এসে আজ প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে কমিশনের বৈঠকে এ নিয়ে আলোচনা করে পরিকল্পনাটিকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এই জাতীয় পরিচয়পত্র দিয়ে শিশুরা কি করবে বা তাদের এটি কোন কাজে প্রয়োজন হতে পারে, এর উদ্দেশ্য নিয়ে এসব নানা প্রশ্ন তুলেছেন নির্বাচন পর্যবেক্ষকরা। তবে একজন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসেন বলেছেন, তার নেতৃত্বে গঠিত কমিটি শিশুদের জাতীয় পরিচয়পত্র ব্যবহারের ক্ষেত্রগুলো চিহ্নিত করে তা কমিশনের কাছে সুপারিশ করবে। তবে তিনি উল্লেখ করেছেন, শিক্ষা এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এই পরিচয়পত্র ব্যবহার করা যেতে পারে। তারা প্রাথমিকভাবে এই উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। আমরা যেটা চাচ্ছি যে 16 বা 15 বছর বা ইভেন 14 বছর পর্যন্ত যাদের বয়স, তাদের
তথ্যগুলো সংগ্রহ করা যায় কিনা। তো এখানে আমরা এমন ভাবে তথ্যটা নিব যেন তারা যখন 18 বছর যখন পূরণ হয় তাদের বয়স, তখন তারা যেন অটোমেটিক্যালি ভোটার হয়ে যেতে পারে। এবং আমরা 18 বছরের নিচে এই সময়টায় 16 বছর পর্যন্ত যেন একটা তাদেরকে একটা টেম্পোরারি একটা জাতীয় পরিচয়পত্র দেওয়া যায়। তো আমরা যদি এখন 16 বছর পর্যন্ত যদি আমরা দিতে পারি, সরকারের যদি কোনো রকমের ভ্যাকসিনেশনের কোনো প্রোগ্রাম বা অ্যাকচুয়ালি 16 বছর বয়সী যারা তাদেরও কিন্তু বিভিন্ন রকমের সেখানে তাদের পরিচিতিটার কিন্তু প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এটা আমি মনে করি যে বিভিন্ন রকমের সেবা প্রাপ্তিতে তাদের এটা বড় ধরনের একটা কাজে আসবে। অবশ্য নির্বাচন কমিশনের কর্মকর্তারাও মনে করেন এই পরিচয়পত্র কি কাজে দরকার হবে সেই ক্ষেত্রগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা না হলে এতে মানুষ আগ্রহী হবে না। কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর ভোটার তালিকা হালনাগাদ করার সময় 17 বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করা হয়েছিল এবং সেই তথ্যের ভিত্তিতে তাদের পরিচয়পত্র দেওয়া সম্ভব হতে পারে। সেজন্য এখন এর নিচের বয়সীদের তথ্য সংগ্রহ করা হবে। এখন পদ্ধতি কি হবে নির্বাচন কমিশন সেটাও ঠিক করতে পারেনি। বিশ্লেষকরা সেখানেই সমস্যা দেখছেন। নির্বাচন পর্যবেক্ষণকারী একটি বেসরকারি সংস্থা ফেমার প্রধান মনিরা খান বলেছেন, বয়স সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব না হলে এই পরিচয়পত্রের অপপ্রয়োগও হতে পারে। বয়স নির্ধারণ করা এখানে একটা বিরাট জিনিস হবে। যেমন ধরেন আমাদের এনআইডি কার্ডের সঙ্গে আমি যুক্ত ছিলাম ফেমার থেকে, তখন দেখেছি বড়রাই তাদের বয়স বলতে পারে না। এখন তারা তাদের ছেলে মেয়েদের বয়স ঠিক করে কি লিখে রেখেছে? কারণ এখানে তো বার্থ সার্টিফিকেট মানে নেয় না কেউ বার্থ সার্টিফিকেট, এবং বার্থ সার্টিফিকেট আনতে গেলেও তাদের জন্য একটা ঝুট ঝামেলার ব্যবহার হয়ে যাবে যদি না তাদের কোনো প্রণোদনা দেওয়া হয় যে এই কার্ড ব্যবহার করে আমি এই করব। না হলে আমি মনে করব যে এটা অপব্যবহার হতে পারে। কি করে অপব্যবহার করতে পারে? পলিটিশিয়ানরা পারে, পাড়ার মহল্লার লোকেরা পারে। তারা যদি মনে করে যে একটা 16 বছরের বাচ্চাকে যদি আমি 17 বছর 6 মাস বানাই, 18 বছরের হলে ভোট দিতে পারবে, অতএব আমরা এই এলাকায় এমন বয়স দিয়ে ফেলি যারা কয়েকদিন পরেই তারা আমাদের হয়ে ভোট দিতে পারবে, সেটা দেখতে হবে। শিশুদের তথ্য সংগ্রহের পদ্ধতির ব্যাপারেও সুপারিশ তৈরি করবে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসেনের নেতৃত্বাধীন কমিটি। মিস্টার হোসেন বলেছেন, কিছু পদ্ধতি নিয়ে তাদের মধ্যে আলোচনা রয়েছে। যারা স্কুলে অধ্যয়নরত যে সমস্ত ছেলে মেয়েরা যারা আছে, ছাত্রছাত্রী যারা আছে, এটা কি আমরা স্কুলের মাধ্যমে করা যায় কিনা এই ডাটা এন্ট্রিটা। এবং এর বাইরেও দেখেন অনেকে কিন্তু সবাই কিন্তু আবার স্কুলে যায় না, অনেকে স্কুল ড্রপ আউট কিন্তু অনেক থাকতে পারে। তো সুতরাং সেটা আরেকটা বিষয় আছে যে তাদেরটা কিভাবে করা যায়। তো সেটা কি জনপ্রতিনিধিদের মাধ্যমে, আমি বলতে চাচ্ছি জনপ্রতিনিধি বলতে এখানে ইউনিয়ন পর্যায়ের তাদের তথ্যটা আমরা সংগ্রহ করতে পারি কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তিনি জানিয়েছেন, এখন তাদের কমিটি আগামী বুধবার জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিভাগের সাথে বৈঠক করে সুপারিশ তৈরি করবে এবং পরে তা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। তবে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রেই বিভিন্ন সময় বয়স নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। এখন শিশুদের পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে অনিয়ম যাতে না হয় সে ব্যাপারে কতটা নজরদারি থাকবে তা নিয়ে প্রশ্ন থাকছে বিশ্লেষকদের। কাদির কল্লোল, ঢাকায়। বাংলাদেশের বরিশালে একজন সরকারি কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনার পর দেয়া প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠনের এক বিবৃতির কিছু ভাষা নিয়ে আলোচনা বিতর্ক তৈরি হয়েছে। এ সম্পর্কে একটি রিপোর্ট শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মুয়াজ্জেম হোসেনের কাছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আফগানিস্তানের জন্য নির্ধারিত শত শত টন চিকিৎসা সামগ্রী কাবুল বিমানবন্দরে বাধার কারণে আটকে পড়ে আছে। সংস্থাটি চাইছে যেসব খালি বিমান লোকজনকে আনতে যাচ্ছে সেগুলো যাতে দুবাইতে গিয়ে সংস্থার গুদামঘর থেকে জীবন রক্ষাকারী সামগ্রী নিয়ে যায়। একজন মুখপাত্র বলেন, বাণিজ্যিক বিমানগুলো কাবুলে যেতে না পারার কারণে তারা এসব আফগানিস্তানে পাঠাতে পারছে না। ইন্দোনেশিয়ায় ঘুষ নেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত সাবেক এক মন্ত্রীকে আদালত 12 বছরের কারাদণ্ড দিয়েছে। মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলোকে সাহায্য দেওয়ার ক্ষেত্রে তিনি এই ঘুষ নিয়েছিলেন। তদন্ত কর্মকর্তারা সাবেক সমাজ কল্যাণমন্ত্রী জুলিয়ারি বাতুবারার 7টি সুটকেস এবং 3টি ব্যাকপ্যাক থেকে $10 লাখ বেশি নগদ অর্থ উদ্ধার করেন। অভিবাসনের বিষয়ে বেলারুশের সঙ্গে পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ার যে বিরোধ চলছে তাতে হস্তক্ষেপ করার জন্য এই 4টি দেশের প্রধানমন্ত্রীরা জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। বেলারুশের বিরুদ্ধে তাদের অভিযোগ যে দেশটি পরিকল্পিতভাবে প্রতিবেশী দেশগুলোতে অভিবাসী পাঠিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এই 4টি দেশ বলছে, অভিবাসীদের এই ধরনের অপব্যবহারের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা উচিত।
ইরান বলছে লেবাননের জ্বালানি সংকট কমাতে তারা আরও তেল পাঠাতে প্রস্তুত। তেহরানের রপ্তানির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই ইরান একথা ঘোষণা করেছে। ইরান সরকারের একজন মুখপাত্র বলেছেন তাদের বন্ধু ও মক্কেলের অনুরোধে তেল বিক্রি করা হয়েছে এবং লেবাননের জনগণকে সাহায্য করতে তারা আরও তেল বিক্রি করবে। চীনে সোমবার একজনও নতুন কোভিড রোগী শনাক্ত হয়নি। ফলে ধারণা করা হচ্ছে চীনে সম্প্রতি নতুন করে কোভিডের যে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল তা নিয়ন্ত্রণে চলে এসেছে। কয়েক সপ্তাহ আগে পূর্বাঞ্চলীয় শহর নানজিং থেকে কোভিডের দ্রুত সংক্রমণশীল ডেল্টা ভেরিয়েন্ট অনেকগুলো শহরে ছড়িয়ে পড়ার পর এই প্রথম কোনো নতুন রোগী পাওয়া গেল না। ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ ফিরে পেতে রাশিয়ার উপর কূটনৈতিক চাপ তৈরির লক্ষ্যে ইউক্রেনের সরকার একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। 40টিরও বেশি দেশ এবং সংস্থার প্রতিনিধিরা কিয়েভে এই সম্মেলনে যোগ দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী। তবে রাশিয়া এই সম্মেলন আয়োজনের সমালোচনা করে বলেছে ক্রাইমিয়ার ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গেছে। মোয়াজ্জেম হোসেন, আপনাদের জানিয়ে রাখি আজকের রাতের অধিবেশন পরিক্রমার ফোন-ইনে শিশু রোগ এবং নবজাতকের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মঞ্জুর হোসেন। যোগ দিতে চাইলে 01714-115578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন, আমরাই আপনার সাথে যোগাযোগ করব। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেন মাসুদ। শুরুতেই ক্রিকেট। আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসার পর প্রথম বড় রদবদল হলো দেশটির ক্রিকেট বোর্ডে। তালেবান নেতাদের সাথে বোর্ড কর্তাদের সভার পর আজিজুল্লাহ ফজলিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। রোববার তাদের সঙ্গে ক্রিকেট বোর্ডের একটি সভা হয়, এরপরই আসে এই ঘোষণা। 2018 সালের সেপ্টেম্বর মাসে আতিফ মশালের পদত্যাগের পর এসিবির চেয়ারম্যানের দায়িত্ব পান ফজলি। 2019 সালে বিশ্বকাপে আফগানিস্তানের শোচনীয় পারফরমেন্সের পরে জুলাই মাসে তাকে সরিয়ে দেওয়া হয় এই পদ থেকে। 2 বছর পর আবারও চেয়ারম্যান হিসেবে বোর্ডে ফিরলেন ফজলি। ফারহান ইউসুফজাইয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। কিংস্টনের সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণে পাকিস্তান। প্রথম ইনিংসে 302 রান করে ডিক্লেয়ার দেয় সফরকারী দলটি। ফাওয়াদ আলম শতক হাঁকিয়েছেন এই ম্যাচে। নিজের প্রথম 5টি সেঞ্চুরি 5টি ভিন্ন দেশে করেছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। 39 রান তুলতে গিয়ে 3 উইকেট হারিয়ে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। এবারে ফুটবল। ফ্রেঞ্চ লিগে ফুটবল মাঠেই ঘটেছে অভাবনীয় এক ঘটনা। ফুটবলার ও দর্শকরা মাঠেই মারামারিতে জড়িয়ে পড়েছেন। নিস ও মার্শের মধ্যকার একটি ম্যাচে এই ঘটনা ঘটে। ঘটনা শুরু হয় মার্শের দিমিত্রি পায়াত কর্নার নিতে যাওয়ার সময় তার গায়ে নিসের একজন সমর্থক বোতল ছুঁড়ে মারেন। এরপর পায়েত সেই বোতলই দর্শকদের দিকে ছুঁড়ে মারলে শুরু হয় হট্টগোল। মাঠে উপস্থিত নিরাপত্তা কর্মীরাও ফুটবলার দর্শকদের এই হাতাহাতি ঠেকাতে হিমশিম খেয়েছে। দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পরে নিসের ফুটবলাররা মাঠে ফিরলেও মার্শেই ক্লাবের ফুটবলাররা মাঠে নামতে রাজি হননি। 1-0 গোলে এগিয়ে ছিল নিস, কিন্তু খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগ ম্যাচে সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে, যেখানে ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবলাররা মাঠেই হাতাহাতিতে জড়িয়ে যান। টেলিভিশন ফুটেজে দেখা যায় মাঠের মারামারি একটা পর্যায়ে গ্যালারির দর্শকদের সাথে গড়ায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি দ্রুতই একটা বৈঠকে বসে এই ঘটনায় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। শেখ জামালের প্রেসিডেন্ট মঞ্জুর কাদের বলছেন, মাঠে এটা স্বাভাবিক ঘটনা। খেলার মাঠে এটা হয়। ফুটবল মাঠে ইংল্যান্ডে এসি কি বিরাট ক্রাউড, ভাঙচুর, মারপিট, এগুলো হবে। ওদিকে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমির খান বলছেন, বাফুফের শাস্তি দিলে মাথা পেতে নেবে। মাঠের মধ্যে যে জিনিসগুলো হয়, যে প্লেয়ার রেফারি অন্যান্য প্লেয়ারের সাথে সেরকম একটা ঘটনা ঘটছে, সেটার জন্য রেফারি পানিশমেন্ট দিয়েছে। এটা তো আসলে ডিসিপ্লিনারি কমিটির ব্যাপার। ওনারা যদি যেটা সিদ্ধান্ত নেবে, ওনারা অবস্থান দেখে সেটা ডাকবে, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। ইতালিয়ান লিগে এএস রোমার কোচ হিসেবে মাঠে ফিরেছেন তারকা ফুটবল ম্যানেজার জোজে মরিনিও। তার অধীনে প্রথম লিগ ম্যাচে রোমা ফিওরেন্তিনার বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছে। এদিন জুভেন্টাস ও উদিনেসের মধ্যকার ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। গত রাতে স্প্যানিশ লিগে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। লেভান্তের সাথে 3-3 গোলের সমতায় শেষ হয় খেলা। 2019 সালের পর এই প্রথম স্প্যানিশ লিগে গোল করেন গ্যারেথ বেল। ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওদিকে লন্ডনের 2 ক্লাবের লড়াইয়ে চেলসি আর্সেনালকে 2-0 গোলে হারিয়েছে। আজ বাংলাদেশ সময় রাত 1টায় লেস্টার সিটি ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড মুখোমুখি হবে।
বাংলাদেশের বরিশালে একজন সরকারি কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনার পর দেয়া প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠনের এক বিবৃতির কিছু ভাষা আলোচনা বিতর্কের জন্ম দিয়েছে। আজ মন্ত্রী পরিষদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ওই বিবৃতির কিছু ভাষা নিয়ে সচিব এবং প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। বিশেষ করে বিবৃতিতে ব্যবহার করা রাজনৈতিক দুর্বৃত্ত শব্দ দুটি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভেতরেও অস্বস্তি অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন মুন্নি আক্তার। বাংলাদেশের বরিশালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনায় দেয়া এক বিবৃতি নিয়ে এখন আলোচনা সমালোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। 18 আগস্ট বুধবার হামলার ঘটনার পরের দিন প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দেওয়ার পর এই আলোচনা শুরু হয়। সোমবার মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের জানান যে রোববার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এই বিবৃতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের বরাত দিয়ে মিস্টার ইসলাম আজ সাংবাদিকদের বলেছেন যে সেখানে বেশিরভাগ সচিব এবং বিভাগীয় কমিশনাররা ওই বিবৃতির ভাষার বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেন, মাঠ পর্যায়ে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে। তারা মনে করছেন তার ভাষায় মিসকমিউনিকেশন বা ভুল বোঝাবুঝির কারণেই এমনটা হয়ে থাকতে পারে। সচিবরা যারা ছিলেন বা অন্যান্য কর্মকর্তারা তারা সবাই এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করছে এবং এই ল্যাঙ্গুয়েজ এটা হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও যারা ছিল তারাও এগ্রি করে গেছে। 19 আগস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জরুরি সভা শেষে যে বিবৃতি দেয়া হয় সেখানে বলা হয় যে আইনের মাধ্যমে দুর্বৃত্তদের মোকাবেলা করা হবে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে যে একজন নির্বাহী কর্মকর্তা তাদের ভাষায় রাজনৈতিক দুর্বৃত্তদের দ্বারা হেনস্থা হয়েছেন। বিবৃতির এমন ভাষা নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন সাবেক আমলারাও। তারা বলছেন, যেহেতু সরকারি কর্মকর্তাদের কল্যাণের জন্যই এই সংগঠনটি করা হয়েছে, তাই তারা বিবৃতি দিতে এমনকি বিচারও চাইতে পারেন। তবে সেখানে এ ধরনের ভাষার ব্যবহার করাটা ঠিক হয়নি। এতে বিবৃতি দেওয়ার সীমারেখা লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন সাবেক একজন সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা আছে সেটা হচ্ছে তাদের কল্যাণের জন্য গড়ে তোলা হয়েছে। তাদের সদস্যরা কোথাও কোনো ন্যাক্কারজনক ঘটনার শিকার হলে বা কোথাও আক্রমণের শিকার হলে তারা তাদের মনোভাব ব্যক্ত করতে পারেন, তারা নিন্দা করতে পারেন এবং তারা আইনানুগ বিচার চাইতে পারেন, ন্যায় বিচার নিশ্চিত করার দাবিও করতে পারেন। কিন্তু যে ভাষায় এই বিবৃতি দেওয়া হয়েছে এই ভাষাটা তাদের যে বিবৃতি দেওয়ার যে সীমারেখা সেই সীমারেখা অতিক্রম করেছে এবং যে ভাষা প্রয়োগ করা হয়েছে সে ভাষা প্রয়োগ করা ঠিক হয়নি। এদিকে বিবৃতির এই ভাষা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনেও। ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের মধ্যে এ নিয়ে আপত্তি দেখা দিয়েছে। দলটির আইন বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ বলেন, রাজনৈতিক সরকারের অভিপ্রায় বাস্তবায়ন করা সরকারি আমলাদেরই দায়িত্ব। তাই এ ভাষায় দেয়া বিবৃতি কাঙ্ক্ষিত নয় এবং এটি পুরো প্রশাসন সার্ভিসে কর্মরত সবার বক্তব্যও নয়। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছিল সেখানে কয়েকটি শব্দের ব্যাপারে আমাদের আপত্তি আছে। যেমন রাজনৈতিক দুর্বৃত্ত যে শব্দটি, সেটি আসলে কাঙ্ক্ষিত শব্দ নয়, এটা একটি খুবই অনাকাঙ্ক্ষিত ভাষা। এই কথাটি ঠিক না। রাষ্ট্রে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, ছোটখাটো অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু একটা ঘটনা ঘটলেই যেরকম সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিবৃতি দিবেন, এই বিবৃতি কাঙ্ক্ষিত নয়। এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যারা নেতৃবৃন্দ তাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা ছিল, তা না হলে এই ধরনের একটি বক্তব্য তারা দিতে পারে না। আমি মনে করি যে এটা আসলে গোটা আমলাতন্ত্র বা সিভিল সার্ভিসের বক্তব্য নয়। গত 18 আগস্ট রাতে পরিচ্ছন্নতা অভিযানকে কেন্দ্র করে ইউএনওর সরকারি বাসভবনে একদল মানুষ হামলা চালায়। পরে এ নিয়ে মামলা হয় এবং পুলিশ একজন কাউন্সিলর সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে, যারা মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর অনুসারী বলে পরিচিত। মুন্নি আক্তার। বাংলাদেশে ফেসবুক আজ কি কি ইস্যুতে সরগরম? ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সব খবরাখবর জানাতে হাজির হয়েছি আমি সঞ্জনা চৌধুরী এবং সাথে আছি আমি আবুল কালাম আজাদ। আজাদ, গত কয়েকদিনের মতো আজও আলোচনার মুখ্য বিষয় জুড়ে আছে আফগানিস্তানের নানা খবর। আপনি জানেন যে তালেবান এরই মধ্যে আফগানিস্তানের অধিকাংশ এলাকা এক প্রকার বিনা যুদ্ধেই দখল করে নিয়েছে, তবে পাঞ্জশির উপত্যকা এখনও তাদের নিয়ন্ত্রণে আসেনি।
ওই এলাকা দখল করতে গিয়ে গত কয়েকদিন তালেবানকে বেশ বাধার মুখে পড়তে হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। আফগানিস্তানের এমন পরিস্থিতিতে মঙ্গলবার G7 জোটের নেতারা বৈঠকে বসছেন। তালেবানের সঙ্গে বিশ্ববাসীর সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে আলোচনা করবেন। তো এ নিয়ে ইউজাররা অনেক কমেন্ট করেছেন। যেমন মুক্তার হোসেন বলেছেন, তালেবান কি করতে চায় তারা নিজেরাও জানে না। আবার সাদিয়া খানম তিনি লিখেছেন, বিশ্ব নেতারা আলোচনা করে আর কি সমাধান করবে? আফগানিস্তানের মানুষের উচিত সিদ্ধান্ত নেওয়া তারা কি চায়। এদিকে করোনা ভাইরাসের টিকা আজও আছে আলোচনায়। আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানিয়েছেন, এই মুহূর্তে গণটিকা কার্যক্রম চালানো যাচ্ছে না, কারণ সেই পরিমাণে টিকা সরকারের হাতে নেই। তবে তিনি আশা করছেন যে সামনের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে 7-8 কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। সঞ্জনা মন্ত্রী আরও বলেছেন যে যেভাবে ভ্যাকসিনের প্রতিশ্রুতি WHO থেকে তারা পেয়েছেন, তাতে আগামীতে বাংলাদেশে ভ্যাকসিনের খুব একটা অভাব দেখা দেবে না, এমনটি তিনি মনে করছেন। তো এই সংক্রান্ত খবরের নিচে আলোচনা সমালোচনামূলক অনেক কমেন্ট পড়েছে। যেমন আচল এস খান কিছুটা আক্ষেপের সাথেই বলেছেন, ক্লান্ত হয়ে গেছেন, কয় কোটি লোককে টিকা দিয়েছেন স্যার, এভাবে মানুষকে বিপদে ঠেলে দিলেন। আবার চুনারুঘাট সত্যের সন্ধানে নামের একটি আইডি থেকে বলা হচ্ছে, একবার বলে টিকা না নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না, আরেকবার বলে টিকার সংকট। বোঝাই যাচ্ছে সব মিলে বেশ দ্বিধার মধ্যে আছেন তিনি। অন্যদিকে লির রিভার এরকম একটি আইডি থেকে বলা হচ্ছে, 1 মাস 10 দিন হলো রেজিস্ট্রেশন করেছি, এখনো মেসেজ পাইনি। আপনারা জানেন না আপনাদের ক্যাপাসিটি কতদূর, সেটা টিকারই হোক আর মগজের। বেশ আক্ষেপের সাথে একটা প্রশ্ন রেখেছেন এই ইউজার। এদিকে সকাল থেকে আরেকটি খবর ট্রেন্ড করছে, সেটা হলো পদ্মা সেতুতে আজ শেষ স্ল্যাব বসানো হয়েছে। এর ফলে 6.15 কিলোমিটার সেতুটির সড়কপথ পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। তবে এখনই সেখানে কোনো যানবাহন চলতে পারবে না, কারণ পিচ ঢালাইয়ের কাজ এখনো বাকি। তো সব মিলিয়ে সেতুটির 5% কাজ এখনো বাকি আছে বলে জানা গেছে। তো এই ঘটনায় বেশিরভাগ ইউজার তাদের আনন্দের অভিব্যক্তি প্রকাশ করেছেন, আবার অনেকে এত দেরিতে কেন কাজ শেষ হলো সেটা নিয়ে সমালোচনা করেছেন। আবার এই সেতুর খবর প্রচারে মিডিয়ার ভূমিকা নিয়েও ট্রল করতে ছাড়েননি। যেমন রাজ শরীফ লিখেছেন, এই পদ্মা সেতু নিয়ে মিডিয়া যে পরিমাণ নিউজ করেছে, মনে হয় পদ্মা সেতু তৈরি করতে অত কেজি রডও লাগেনি। এক ধরনের রসিকতার সুর দেখতে পাচ্ছি তার কথা। ঠিকই সঞ্জনা। আর সাজ্জাদ হোসেন লিখেছেন, পৃথিবীর একমাত্র সেতু যার প্রকল্পের মেয়াদ ও নির্মাণ ব্যয় বাড়তেই থাকে। আর কাজল হালদার রোহিত লিখেছেন, পদ্মা শুধু একটি সেতু নয়, দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্ন। ঠিক তাই। আবার আজ কিন্তু ঘুরে ফিরে আবারও আলোচনার কেন্দ্রে ব্রাহ্মণবাড়িয়া এবং সেখানকার সংঘাত সংঘর্ষের খবর কিন্তু উঠে এসেছে। তবে এবারের সংঘাতের এই ঘটনাটি ঘটেছে পানির ওপরে। সরাইল উপজেলার মাঝ নদীতে নৌকায় করে 2 গ্রামের বাসিন্দা সংঘর্ষ করেন। স্থানীয়রা বলছেন যে ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে লড়াই বেঁধে যায়। শনিবার 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘন্টা যাবতে সংঘর্ষ চলে বলে জানা গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তো এই সংক্রান্ত খবরে মানুষের প্রায় সব কমেন্টেই হাস্যরসাত্মক। যেমন কানন লিখেছেন, 21 শতকে এসে পানিপথের যুদ্ধ দেখা সৌভাগ্যের ব্যাপার। আবার মেহজাবিন শাম্মী তিনিও রসিকতা করতে ছাড়েননি। তিনি লিখেছেন, শুধুমাত্র বিমান না থাকায় এই বীরের জাতি আজ আকাশপথে যুদ্ধ করতে পারছে না। মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি লিখেছেন, আমার দেখা প্রিয় একটা জাতি, কথায় কথায় মারামারি করে, একটু দুষ্টু প্রকৃতির, ভালো থাকুক যোদ্ধারা। এদিকে জাপানি এক নারীর বাংলাদেশে এসে সন্তানের কাস্টাডির দাবিতে হাইকোর্টে রিট করা, এরপর ওই 2 শিশুসহ তাদের বাবাকে সিআইডির হেফাজতে আনার খবর বেশ ট্রেন্ড করছে। আগামী 31শে আগস্ট ওই 2 শিশুকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাদের 1 মাসের জন্য দেশ ত্যাগের নিষেধাজ্ঞাও দেয়া হয়। এখন এই 2 শিশুকে তাদের বাবা ওই দিন আদালতে হাজির করবেন না, এমন আশঙ্কা থেকেই তাদেরকে সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে সিআইডির কর্মকর্তারা দাবি করছেন। তো এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ঠিক সঞ্জনা, এইচ খান যেমন লিখেছেন, সিআইডির হেফাজতে না নিয়ে তার বাসায় পুলিশ পাহারা দিলেই ভালো হতো। এতে বাচ্চারা পুলিশের ভয় পেত না, আর জনগণেরও সন্দেহ হতো না সিআইডির উপর। তো এই ছিল আজকের সোশ্যাল ট্রেন্ডিংয়ে। চলে যাচ্ছি লন্ডন স্টুডিওতে। সঞ্জনা চৌধুরী, আবুল কালাম আজাদ। এখনকার প্রধান খবর, কাবুল বিমানবন্দরে অব্যাহত বিশৃঙ্খলার মধ্যে গোলাগুলি, একজন আফগান রক্ষী নিহত। ওদিকে তালেবান বলছে 31শে আগস্টের মধ্যেই বিদেশিদের উদ্ধার অভিযান শেষ করতেই হবে। আর বাংলাদেশে 18 বছরের কম বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত। আজ রাতের অধিবেশন পরিক্রমার ফোন-ইনে শিশু রোগ এবং নবজাতকের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। বাংলাদেশের রাত 10:30, ভারতে 10টায় শুনবেন। আশা করি আমি শাকিল আনোয়ার। এখনকার মতো এখানেই বিদায় চাইছি।